হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি সকলেই ভালো আছো। আজকের ক্লাসে আমরা বিভিন্ন সাম্রাজ্য নিয়ে কথা বলবো। ভারতীয় উপমহাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন সাম্রাজ্য শাসন করেছে। সাম্রাজ্য বলতে একটি গোষ্ঠীকে বোঝানো হয়েছে যারা তাদের প্রত্যেকেরই শাসন কায়েম করতে চেয়েছে এই ভারতীয় উপমহাদেশে। ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্যের নাম হচ্ছে মৌর্য বংশ বা মৌর্য সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। আজকে আমি তোমাদের লিখে লিখে এই সবগুলাই কমপ্লিট করাবো। প্রথমে যে বংশটা আসছে ভারতীয় উপমহাদেশে সেটি হচ্ছে মৌর্য বংশ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, যার রাজধানী হচ্ছে পাটলিপুত্র। আর এই মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক হচ্ছে সম্রাট অশোক। আর এই মৌর্য বংশের প্রধানমন্ত্রী হচ্ছে কৌটিল্য। কৌটিল্যের ছদ্মনাম হচ্ছে চাণক্য। এই চাণক্য হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। তারপরে আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন আসে যে মৌর্য বংশের সময় অথবা চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কোন পর্যটক বাংলায় প্রথম আসেন? সেটা হচ্ছে মেগাস্থিনিস। মেগাস্থিনিস হচ্ছে ফ্রান্সের পরিব্রাজক, অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন পরিব্রাজক যারা ভ্রমণ করতে আসে, পরিদর্শন করতে আসে এক দেশ থেকে অন্য দেশে, তাদেরকে আমরা কি পর্যটক বা পরিব্রাজক বলা হয়। এই পর্যটক হচ্ছে তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় পর্যটক যিনি আসছে ভারত উপমহাদেশে তার নাম হচ্ছে মেগাস্থিনিস। আর মেগাস্থিনিস ছিল ফ্রান্সের একজন পর্যটক। আর মেগাস্থিনিস একটি বিখ্যাত গল্প রচনা করেছে বা বই রচনা করেছে। এই বইয়ের নাম হচ্ছে ইন্ডিকা। আবারও আমরা রিভাইজ যদি দিই তাহলে দেখা যাবে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, শ্রেষ্ঠ শাসক হচ্ছে সম্রাট অশোক, আর প্রধানমন্ত্রী হচ্ছে কৌটিল্য, যার ছদ্মনাম হচ্ছে কি চাণক্য। এই কৌটিল্যের একটি বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে অর্থশাস্ত্র। তিনি অর্থশাস্ত্রের জন্য বিখ্যাত। আর চন্দ্রগুপ্ত মৌর্য বা মৌর্য বংশের সময় ভারতীয় উপমহাদেশে পর্যটক যিনি এসেছিলেন তার নাম হচ্ছে মেগাস্থিনিস। আর মেগাস্থিনিস হচ্ছে ফ্রান্সের একজন পরিব্রাজক। আর তিনি যে বিখ্যাত বইটি লিখেন তার নাম হচ্ছে ইন্ডিকা। আর এই ক্ষেত্রে আমরা আরও কিছু তথ্য পাই, সেগুলো হচ্ছে চন্দ্রগুপ্তের ছেলের নাম হচ্ছে বিন্দুসার, বিন্দুসারের ছেলের নাম হচ্ছে অশোক। অর্থাৎ চন্দ্রগুপ্ত প্রথম মৌর্য বংশ প্রতিষ্ঠাতা করে, মৌর্য বংশ প্রতিষ্ঠাতা করার পর চন্দ্রগুপ্ত মৌর্যের পরে তার ছেলে বিন্দুসার শাসনকর্তা হিসেবে বসেন। আর বিন্দুসারের পর মৃত্যুর পর তার পুত্র অশোকে শাসনে বসেন। এরপরে যে বংশটি আমাদেরকে দীর্ঘকাল শাসন করেছে সেটি হচ্ছে গুপ্ত বংশ। এই গুপ্ত বংশ অর্থাৎ মৌর্য বংশের পরপরই আসে গুপ্ত বংশ। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। শ্রেষ্ঠ শাসক হচ্ছে শ্রেষ্ঠ শাসক হচ্ছে সমুদ্রগুপ্ত। আর তার এই সময়ে গুপ্ত বংশের সময় একজন বিখ্যাত কবি বা লেখক তিনি হচ্ছে কালিদাস। এই কালিদাসের বিখ্যাত একটি লেখনীর নাম হচ্ছে মেঘদূত, অর্থাৎ বিখ্যাত বইয়ের নাম হচ্ছে মেঘদূত। আর গুপ্ত বংশের সময় যিনি পর্যটক এসেছিলেন তিনি হচ্ছে ফা হিয়েন, যিনি হচ্ছে চীনের পরিব্রাজক। আর ফা হিয়েনের একটি বিখ্যাত ভ্রমণ সংক্রান্ত গ্রন্থের নাম হচ্ছে ফু কুয়ো কিং, খুবই ইম্পর্ট্যান্ট একটি নাম। আবারও আমি যদি সামারিটা বলি, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। আর এই প্রথম চন্দ্রগুপ্তের রাজধানী হচ্ছে পাটলিপুত্র। আর গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক যিনি ছিলেন তিনি হচ্ছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের সময় একজন বিখ্যাত কবি বা লেখকের উদ্ভব ঘটেছিল যার নাম হচ্ছে কালিদাস। কালিদাস তার বিখ্যাত গ্রন্থটি লিখেছে সেটি হচ্ছে মেঘদূত। আর গুপ্ত বংশের সময় যে পর্যটক এসেছিল ভারতীয় উপমহাদেশে তার নাম হচ্ছে ফা হিয়েন, যিনি চীনের পরিব্রাজক। তার বিখ্যাত একটি গ্রন্থের নাম হচ্ছে ফু কুয়ো কিং। তারপরে যে বংশটি আসছে সেটি হচ্ছে গৌড় বংশ। গৌড় বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শশাঙ্ক, যার রাজধানী হচ্ছে কর্ণসুবর্ণ। আর শ্রেষ্ঠ শাসক কিন্তু শশাঙ্ক নয়, শ্রেষ্ঠ শাসক হচ্ছে হর্ষবর্ধন, যিনি একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, সেটির নাম হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। আর এই গৌড় বংশের সময় একজন বিখ্যাত কবির আবির্ভাব ঘটেছিল, তার নাম হচ্ছে বাণভট্ট।
বাণভট্টর একটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হচ্ছে হর্ষচরিত্র। হর্ষবর্ধনের কথা অনুসারে তার এই কবি বাণভট্ট, অর্থাৎ হর্ষবর্ধনের সভাকবি হচ্ছে বাণভট্ট। বাণভট্ট তার নামে একটি গ্রন্থ রচনা করেছেন, সেটা হচ্ছে হর্ষচরিত্র। তার চরিত্র সম্পর্ক নিয়ে হর্ষচরিত্র লিখেন কবি বাণভট্ট। আর গৌড় বংশের সময় একজন পর্যটকের আবির্ভাব ঘটে, তিনি হচ্ছে হিউয়েন সাং, যিনিও চীনেরই পরিব্রাজক। তিনি একটি বিখ্যাত গ্রন্থ লিখেছেন, তার ভ্রমণ গ্রন্থ, সেটা হচ্ছে সিদ্ধি গ্রন্থ। আর জানা যায় যে গৌড় বংশের সর্বশেষ কোনো শাসক কে আসলে সেটি এখনও আজ অবধিও কোনো পরিষ্কারভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। তাহলে এই গৌড় বংশ সম্পর্কে এই তথ্যগুলোই আমরা জানতে পারলাম যে প্রতিষ্ঠাতা শশাঙ্ক, শ্রেষ্ঠ শাসক হর্ষবর্ধন, কবি বাণভট্ট, আর পর্যটক হচ্ছে হিউয়েন সাং। আর তারপরে যে বংশটি হচ্ছে সেটি হচ্ছে পাল বংশ। ইতিহাসে সব থেকে বেশি শাসন করেছে পাল বংশ। এই পাল বংশ অনুমান প্রায় 400 বছর ভারতীয় উপমহাদেশে শাসন করেছে। এই পাল বংশের সময় বুদ্ধ ধর্মের প্রসার ঘটে, অর্থাৎ পাল রাজারা সবাই ছিল বুদ্ধ ধর্মের অনুসারী। এছাড়াও পাল বংশের আরও অনেক গুরুত্বপূর্ণ তত্ত্ব রয়েছে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে জানব। পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। আর এই পাল বংশের শ্রেষ্ঠ শাসক হচ্ছে ধর্মপাল। আর এই সময়ের বিখ্যাত কবি হচ্ছে সন্ধ্যাকর নন্দী, যিনি রামপালের কথা অনুযায়ী তার চরিত্র সম্পর্কে একটি গ্রন্থ রচনা করেছে, সেটির নাম হচ্ছে রামচরিত। অর্থাৎ সন্ধ্যাকর নন্দী রচনা করেছেন রামচরিত। আর এই সময়ে কোনো পর্যটক আসেনি পাল বংশের সময় বাংলায় জানা যায়। আর এই পাল বংশের সর্বশেষ শাসক হচ্ছে মদন পাল। তো আমরা এই তত্ত্বগুলো এখন জানতে পারলাম। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ তত্ত্ব রয়েছে পাল বংশ সম্পর্কে, সেটি হচ্ছে বাংলার যে প্রাচীন গ্রন্থ, সেটি চর্যাপদ, সেটি হচ্ছে এই পাল আমলেই রচিত। পাল আমলের শাসকরা চর্যাপদ রচনা করেছেন, যেটি বাংলা ভাষার আদি নিদর্শন। আরও এটা সম্পর্কে জানা যায়, সেটি হচ্ছে দিনাজপুরে রামসাগর নামে একটি দিঘি রচনা করেন রামপাল। এছাড়া পাল বংশের প্রতিষ্ঠিত হয় 750 খ্রিস্টাব্দে, 750। আর এই বংশের আরেকটি বড় কৃতিত্ব হচ্ছে পালদের সময় যত সব বিহার আছে, যেমন শালবন বিহার, নওগাঁর, তারপরে কুমিল্লার ময়নামতিতে যতগুলা বিহার নামক আছে, যত বিহার শব্দটি থাকলে এই বিহারগুলো প্রতিষ্ঠা হয়েছে কোন বংশে, কোন আমলে, সেটা বলা যায় পাল আমলে। তাই আমরা বলতে পারি যে পাল আমলে গুরুত্বপূর্ণ কতগুলো তত্ত্ব আমরা জানতে পারলাম। সর্বশেষ যে বংশটি বাংলায় অর্থাৎ ভারতীয় উপমহাদেশে আসে, সেটি হচ্ছে সেন বংশ। এই সেন বংশের সর্বপ্রথম আসে হচ্ছে সামন্ত সেন। এই সামন্ত সেন আসে কর্ণাট থেকে, বৃদ্ধ বয়সে বাংলায় এসে কর্ণাট নামক একটি স্থান থেকে বাংলায় সর্বপ্রথম সামন্ত সেন আসে। এই সামন্ত সেন বৃদ্ধ অবস্থায় আসার কারণে তিনি কোনো বংশ প্রতিষ্ঠা করতে পারেনি, যার ফলে তার পুত্র হেমন্ত সেন সেন বংশের প্রতিষ্ঠা করেন। সেন বংশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠাতা হচ্ছে বিজয় সেন। বিজয় সেনের পুত্র হচ্ছে বল্লাল সেন, তিনি একজন কবি। তাহলে সেন বংশের সময় কবি হচ্ছে বল্লাল সেন। এই বল্লাল সেন দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন, একটি হচ্ছে দানসাগর আর একটি হচ্ছে অদ্ভুত সাগর। বিভিন্ন পরীক্ষায় বারবার এই প্রশ্নগুলো আসছে, দানসাগর, অদ্ভুত সাগর সেন বংশের কোন রাজা লিখেছে অথবা কোন কবি লিখেছেন, সেটি হচ্ছে বল্লাল সেন। আর সর্বশেষ সেন বংশের যে ব্যক্তি শাসন করেছেন সেটি হচ্ছে কেশব সেন। অনেক বইয়ে দেওয়া আছে লক্ষণ সেন, কিন্তু এই অ্যান্সারটি ভুল হবে। এটা আরেকভাবে প্রশ্ন আসতে পারে যে সর্বশেষ হিন্দু রাজা হচ্ছে কেশব সেন। আর এই সেন বংশের সময় একজন পরিব্রাজক ছিল, তিনি হচ্ছেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি। তিনি 1204 সালে বাংলায় আক্রমণ করে বিভিন্ন এই সাম্রাজ্যগুলো 5টি সাম্রাজ্যের পতন ঘটায়। ফলে তো তারপর থেকে মূলত এই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি ছিলেন মুসলিম। এর ফলে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। তাহলে আমরা এই বিভিন্ন সাম্রাজ্যগুলোর থেকে যেই
যে নামগুলো জানলাম সেগুলো হচ্ছে, প্রথমটা আমরা জানলাম মৌর্য বংশ, দ্বিতীয়টি হচ্ছে গুপ্ত বংশ, 3 নম্বর হচ্ছে গৌড় বংশ, 4 নম্বর পাল বংশ, 5 নম্বর হচ্ছে সেন বংশ। এই 5টি বংশ সম্পর্কে আমরা মোটামুটি সামারি জানলাম। এই 5টি বংশ সম্পর্কে যে 5টা তথ্য আমরা মিনিমাম জেনে রাখতে পারবো। সেটা হচ্ছে প্রতিষ্ঠাতাকে, শ্রেষ্ঠ শাসককে, কবিকে, কবির লেখনী 2টা, তারপরে সর্বশেষ রাজাকে আর পরিব্রাজককে। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।